প্রীতি, প্রীতি, খেয়েছে? কাল রাতে আমি সেই স্বপ্নগুলো আবার দেখেছো? সব দিনই তো আমাকে ডাকো, কালকে ডাকুন কেন? সব ঠিক হয়ে যাবে। ডক্টর আসিফের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সব ঠিক হয়ে যাবে। চিয়ার আপ প্লিজ, চিয়ার আপ। ওঠো, নাস্তা করবে। তোমাকে বিষণ্ণ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। এই জন্যই তোমাকে আমি ডাকিনি। রীতি, বি নর্মাল, তা না হলে কিন্তু কাল থেকে আমি স্বপ্নগুলো দেখতে শুরু করব। তুমি যাও, আমি আসছি। বল, রাতে ঘুম কেমন হলো? ভালো। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। ভাইয়া, আমি একটা প্ল্যান করেছি। কি? আজকে দুপুরে সবাই মিলে বাইরে লাঞ্চ করতে যাব। অসম্ভব, আজ শুক্রবার, আজকে আমার রান্না। তুমি কিচেনে যেতে পারবে না। কেন? তুমি যে সপ্তাহে 5 দিন রান্না করো, আমি কিছু বলি? আমি করি, কারণ ইটস মাই ডিউটি। তাছাড়া রান্না করাটা মেয়েদের কাজ। কাজের আবার জেন্ডার আছে নাকি? আমাদের সমাজে কাজটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে। মেয়েরা মানেই হচ্ছে রান্না বান্না করবে, সন্তান প্রতিপালন করবে, আর ছেলেরা টাকা রোজগার করবে, স্ত্রীর উপর কর্তৃত্ব করবে। এই পদ্ধতিটা আমি মানি না। তার মানে আমরা বাইরে লাঞ্চ করতে যাব না? যেতে পারি এক শর্তে, যে রাতের রান্নাটা আমি করবো। ওকে? ওকে ওকে বাবা। আর ডোন্ট ফরগেট, বিকেল 5টায় ডক্টর আসিফের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। ইয়েস স্যার। তার মানে প্রতি রাতে একটা করে স্বপ্ন দেখে জেগে ওঠেন? জি। স্বপ্ন দেখা তো মজার, ভয় পাবার কি আছে? এটা একটু অন্যরকম স্বপ্ন, আর প্রায় প্রতি রাতেও একই স্বপ্ন। আমি কি মিসেস রিদির কাছ থেকে ডিটেলটা জানতে পারি প্লিজ? আপনি এই স্বপ্নটা কবে থেকে দেখতে শুরু করেন? অ্যাপ্রোপ্রিয়েট বয়সটা ঠিক বলতে পারবো না, তবে যতদূর মনে পড়ে আমার বয়স তখন 14 কি 15। তখনও কি আপনি প্রতি রাতে স্বপ্নটা দেখতেন? না, তখন মাঝে মাঝে দেখতাম। কবে থেকে আপনি প্রতি রাতে স্বপ্নটা দেখতে শুরু করেন? এই মাস 2। প্লিজ ওনার কাছ থেকে শুনতে দিন। সরি। এবার আপনি বলুন, প্রতি রাতে আপনি কি স্বপ্ন দেখেন? 8-10 বছরের একটি মেয়ে পুরনো একটি বাড়িতে খুব ভয়ে ভয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন তাকে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ করে সে ফিল করে কেউ যেন তাকে তাড়া করছে। মেয়েটি আরো ভয় পেয়ে যায়। নিজেকে প্রাণপণ বাঁচাতে মেয়েটি সে বাড়িটির ছাদে উঠে যায়। হঠাৎ তার চোখের সামনে দেখতে পায় বিশাল একটা ক্যানভাস। সেই ক্যানভাসে রঙিন কিছু দাগ। দাগ? দাগ, জাস্ট লাইক এ পেইন্টিংস। হ্যাঁ, সমাধানটা আমি আজকেই দিয়ে দিতে পারতাম, কিন্তু তা আমি করছি না। ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনারা বরং কালকে সকালে একবার আসুন। আমি সকালে চেম্বারে বসি না, এখানে আমার বাসার ঠিকানা আছে। আপনারা বাসায় আসুন, চা খেতে খেতে সমাধানটা দেওয়া যাবে। কেমন? থ্যাংক ইউ। ভাইয়া, তোমার ফোন। আমি এখন কথা বলতে পারবো না, বলে দে বাড়ি নেই। ওকে। গাও। কি গান?
আজ আমার গান গাইতে ইচ্ছে করছে না। তাহলে অনেকদিন ধরে তোমার কোনো আবৃত্তি শোনা হচ্ছে না রিপন, আজ আমি তোমার আবৃত্তি শুনবো। কোনটা করব? কোনটা আবার? আমার সবচেয়ে প্রিয়টা। আকাশলীনা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই ঘাসে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, বহু দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? ওয়াও! এইরকম কি? না, খালাম্মা, আসসালামু আলাইকুম। জি না, ভাবি তো একটু বাইরে গেছে। জি, গত কয়েকদিন ধরে স্বপ্নটা বারবার দেখছে। জি জি না, আচ্ছা ভাবি এলে আমি বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা মিসেস রেডি, আপনার স্বপ্নের দাগগুলোর সাথে এই দাগগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছেন? না, আমার স্বপ্নের দাগগুলো অসম্ভব সুন্দর। ভেরি নাইস কালার কম্বিনেশন। তার মানে কাল সারা রাত দাগিয়ে কোনো লাভ হয়নি। কি ব্যাপার মিস্টার রিপন, আপনাকে যেন বেশি চিন্তিত মনে হচ্ছে? আসলে ওর কষ্টগুলো আমাকে বেশি কষ্ট দেয়। প্রচন্ড ভালোবাসেন ওনাকে, সেই জন্য। আসলে কি জানেন, আমার মনে হয় ওনার জীবনে অনেক চাওয়া ছিল যেগুলো পাওয়াতে পরিণত হয়নি, কিংবা এমনও হতে পারে যে সেই চাওয়াগুলো এখন এত বেশি বেশি পাচ্ছেন যে সেই পুরনো দিনগুলোকে উনি খুব বেশি করে স্মরণ করছেন। নিশ্চয়ই জানেন যে আকাঙ্ক্ষা এবং অপূর্ণতা থেকেই কিন্তু মানুষ স্বপ্ন দেখে। মিসেস রুডি, আমি আপনার সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। আমার আসলে একান্ত বলে কোনো কথা নেই। আমি রিপন, এই আমরা দুজনে মিলে। হ্যাঁ ঠিক আছে, আজকে নাই শুনলাম। আচ্ছা, আমি আজকে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, 3 দিন পরে আবার আসবেন। মিস্টার রিপন, আপনি ওনাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবেন, বিশেষ করে কালারফুল জায়গাগুলো। অরণ্যে যেতে পারেন, বিশেষ করে আমার মনে হয় পেইন্টিং এক্সিবিশনে। রঙের সান্নিধ্যে কিন্তু রঙের ঘোর কাটে।
এটা কি হলো? কি? এটা তোমার অসম্ভব সুন্দর জায়গা। দেখো রিদি, চারুকলা হচ্ছে সেই জায়গা যেখানে রং এবং রেখার সমন্বয়ে পৃথিবীর সব সুন্দরকে একত্রিত করা সম্ভব। আচ্ছা, আর ডক্টর আসিফ তো তোমাকে স্বপ্ন ভোলার জন্য রঙের কাছাকাছি থাকতে বলেছেন। ডক্টর আসিফ বলেছেন তুমি বেদ বাক্যের মতো আমাকে এখানে নিয়ে হাজির। কারণ আমি তোমার কোনো কষ্ট সহ্য করতে পারি না। চলো। কি মুখ থেকে দাঁড়িয়ে পড়লে যে? পেইন্টিংসটা অসম্ভব সুন্দর, তাই না? তোমার যদি খুব ভালো লাগে তাহলে এটা তোমাকে আমি গিফট করতে পারি, নেবে? ওকে, কাম অন। ডক্টর, আপনি? আমি ওই পেন্টিং এক্সিবিশন দেখতে এসেছিলাম। এই রং তুলি আর রং মেশানো মানুষগুলোর সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। মাঝে মাঝে চলে আসি। আসি। কি হয়েছে তোমার বলো তো? এই পেইন্টিংটা দেখার পর থেকে তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। জানো, আমি স্বপ্নে যে ক্যানভাসটা দেখি সেটা হুবহু এরকম। বলো কি? হ্যাঁ, কোথাও কোনো পার্থক্য নেই। আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি স্বপ্নে যে দাগগুলো দেখি একজন পেইন্টার সেটা কি করে আঁকলেন। আসলে তুমি দাগগুলো নিয়ে একটু বেশি ভাবছো তো, সেই জন্য ভাবছি। চল ঘুমোচ্ছ, এসো। এ প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আঙ্কেল যতবারই তোর কাছে আসে ততবারই তুই তার সাথে এরকম খারাপ ব্যবহার করিস, যেটা মোটেও ঠিক নয়। ওনারা যেটা করেছে সেটা কি ঠিক? কেন নয় রিয়াদ, সারা জীবন যে দুটো মানুষের বোঝাপড়ার মধ্যে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। হয়তো ওনারা কোনো না কোনো ভাবে একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। মেন্টাল অ্যাডজাস্টমেন্ট না হলে শুধু শুধু এক ছাদের নিচে বাস না করে আলাদা হয়ে যাওয়াটাই কি বেটার সলিউশন নয়? শুরুতেই ওনাদের যেহেতু বোঝাপড়া অমিল ছিল,
তাহলে কেন শুধু শুধু আমাকে বাপি প্লিজ প্লিজ জাস্ট ড্রপ ইট, বিকজ ভিতরের অনেক কিছুই আছে যা তুই জানিস না, এবং সেই নোংরা কথাগুলো আমি তোকে বলতেও চাই। আমি না ইদানিং তোমাকে বুঝি না। কেন? আমি এবার কি করলাম? কাল তুমি নিজে আমাকে চারুকলায় নিয়ে আসলে, আর আজ আমি নিজে থেকে আসতে চাইলাম, মুখটা কেমন ভার করে রেখেছো। কই না তো, আমার তো বরং ভীষণ ভালো লাগছে চারুকলায় রঙের স্পর্শে এসে তুমি স্বপ্নটা ভুলে যাও, এটাই তো আমি চাই। এক্সকিউজ মি, আপনি রিয়াজ? গতকাল আমি আপনার একটা পেইন্টিংস কিনেছি, স্বপ্ন। আপনার সাথে আমার একটু কথা ছিল, আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটু বসতে পারি? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, খুব ছোটবেলা থেকে আমি একটু স্বপ্ন দেখি আপনার পেইন্টিংস এর সাথে, যেটা হুবহু মিলে যায়। তাই? আচ্ছা, আপনিও কি সেই একই স্বপ্ন দেখতেন? স্বপ্ন? না। তাহলে এই ছবিটা আঁকলেন কি করে? একটা অনুভূতি থেকে, ওই দাগগুলোর মাঝ দিয়ে আমি কিছু কষ্টকে বোঝাতে চেয়েছি। কিসের কষ্ট? কোনো কিছু না পাওয়ার কষ্ট? আপনি কিন্তু হঠাৎ করে খুব বেশি কিছু জেনে ফেলার চেষ্টা করছেন। সরি, এক্সট্রিমলি সরি। না, ঠিকই আছে। হ্যাঁ, কষ্ট থেকে স্বপ্ন ছবিটি জন্ম। আমি আসলে ছবিটির মাধ্যমে না পাওয়ার কষ্টকে তুলে ধরতে চেয়েছি। ছবিটির নাম কষ্ট হতে পারে। স্বপ্ন দিয়েছি কেন জানেন? কেন? ছবিটির মধ্যে না পাওয়ার কষ্টটা যেমন আছে, ঠিক তেমনি একটি আকাঙ্ক্ষাও রয়েছে। আকাঙ্ক্ষা থেকে তো স্বপ্নের জন্ম। হ্যাঁ, ডক্টর আসিফ একই কথা বলেছিলেন। ডক্টর আসিফ? হ্যাঁ, আমাদের দেশের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট।
সরি, আপনি কি বিরক্ত হচ্ছেন? আপনার সময় নষ্ট করছি বলে? হ্যালো, কে ভাইয়া? তোর ভাবি ফেরেনি? না, ভাবি তো এখনো ফেরেনি। মেনে নিলাম ভেতরকার একটা কষ্ট থেকে আমি স্বপ্নটা দেখেছি, কিন্তু আপনি ছবিটা আঁকতে গেলেন কেন? আমারও তো তেমন কোনো কষ্ট থাকতে পারে, নিঃসঙ্গতার কষ্ট, অনাদরে বেড়ে ওঠার কষ্ট। ছবিটার নাম আসলে কষ্ট হলেই ভালো হতো। না, কষ্টের পাশাপাশি স্বপ্ন আছে বলেই তো এখনো বেঁচে আছে। এনিওয়ে, আপনার কিন্তু এখন ফেরা উচিত। কিন্তু আপনার কষ্টের কথাগুলি যে জানা হলো না। জেনেই বা কি লাভ? আর তাছাড়া আমিও তো অনেক কিছু জানি না, চাইলেই কি সবকিছু জানা যায়? আপনি আর যান, আমার আজ আর কথা বলতে ভালো লাগছে না। আমি যদি আবার কাল আসি, আপনি কি বিরক্ত হবেন? এখন সেটা কিছুই জানি না, হয়তো হব, হয়তো হব না। আমি কাল আসবো। আসি। সরি, একটু দেরি হয়ে গেল। কখন ফিরেছো তুমি? এই তো কিছু। জানো, সে পেইন্টার মানে রিয়াজ, ওর সাথে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। এমন ভাবে কথা বলে ও, দেরি করেছি বলে রাগ করেছো? না, সত্যি করে বলো না, রাগ করেছো? বললাম তো রাগ করিনি। চা খেয়েছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, তুমি জামা কাপড় পাল্টে নাও, আমি চায়ের কথা বলেছি। কি হলো? শিল্পীর তুলি থেমে গেল যে? জীবনটাই তো একদিন থেমে যাবে। জীবন তো সবারই কোনো না কোনোদিন থেমে যায়, কিন্তু শিল্পীর তুলি একটি কারণে প্রায় থেমে যায়। তো কারণটা কি শুনি? প্রেম। শুধুমাত্র প্রেমে পড়লেই শিল্পীর তুলি মাঝে মাঝে থেমে যায়। কি হলো, মেয়েটা প্রেমে পড়ে গেছিস নাকি? বোকার মতো কথা বলিস না।
তোর ভেতরের অস্থিরতাটা সবার চোখ এড়াতে পারলেও আমার চোখ কিন্তু এড়াতে পারে না। তবে কোথায় যেন মেয়েটার সাথে আমার একটা বড্ড মিল। কিসের? জানি না। তুমি যাচ্ছ? কেন যাবো না? কেন যাবে না? অবশ্যই যাবে, চল। তুই কি বেরোবি? না, পরীক্ষার আগে যা পোশাক গেছে এখন সেটা রেস্ট নিয়ে গল্প করে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা বেরোচ্ছি। ঠিক আছে, বাই। কি ভাবলেন? কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? রিয়াজ ভাই সলো এক্সিবিশন করছে, আর তুমি আসলে কোনো ব্যাপারে সিনসিয়ার না, না পেন্টিং না নিজেদের ব্যাপারে। আজকে তোমার অফিসে গিয়ে কাজ নেই? কি পাগলের মতো কথা বলছো? অফিসে আমার অনেক কাজ। তাহলে কাজ করো, তুমি দুপুরে এখানে চলে আসো, তুমি আমি রিয়াজ মিলে একসাথে লাঞ্চ করবো। রেডি, ছেলে মানুষই করো না। অফিসে আমার অনেক কাজ, আমি যখন তখন যা খুশি তাই করতে পারি না। আই এম সরি। এক কাজ করো, রিয়াজকে একদিন বাসায় আসতে বলে তো একসঙ্গে লাঞ্চ করা যাবে। বলবো? যাচ্ছি। এভাবে স্ট্যাচুর মতো বসে থাকতে আমার ভালো লাগে না। তা লাগবে কেন? সারাদিন তো ঠ্যাং ঠ্যাং করে ইনস্টিটিউটে ঘুরে বেড়াতে ভালোই লাগে, আর আমার পাশে বসলেই। ব্যাপার কি? তুই লিমাকে বোঝা, তা না হলে কিন্তু। আবার কি হলো? ওর ইচ্ছার সাথে তাল মিলিয়ে আমি চলতে পারবো না, ব্যাস। ভালোবাসতে হলে ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দের মূল্য তো দিতেই হবে। আমি পারবো না, আমি গেলাম। এই বাপি, বাপি! হ্যাঁ লিমা, লিমা চলে এলাম। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, একটা কথা বলুন তো। কি? আপনি কি আজকে চারুকলা আঁকবার জন্য কোনো অস্থিরতা অনুভব করছেন? হঠাৎ প্রশ্ন? আমি কিন্তু আপনি আসছেন না দেখে ভেতরে ভেতরে একটু অস্থির হয়ে উঠছিলাম। কেমন যেন একটু টান অনুভব করছিলাম। কেন এমন হচ্ছিল তার কারণটা আমি খুঁজে পেয়েছি।
যদিও দুজনের কষ্টের ধরন দুরকম, তবুও কষ্ট করে দুজন মানুষ একে অন্যের অনুভূতিগুলোকে বুঝবে এই আশায় হয়তো নিজের কথাগুলো আপনাকে বলবার জন্য অস্থির হয়ে উঠছিলাম। অথচ কালকে পর্যন্ত আপনি কিন্তু আপনার বিষয়ে কিছুই বলতে চান না। ইনফ্যাক্ট কাল রাতে সিদ্ধান্ত নিয়েছি আমার বিষয়গুলো কেবল আপনার সাথে শেয়ার করা। আপনি আপনার স্ত্রী কেমন আছেন? বসুন না। কি ব্যাপার, আপনার স্ত্রী কি কিছু হয়েছে? তাহলে ডক্টর ডক্টর আমি নিজে ভীষণ অস্থিরতায় ভুগছি, প্লিজ হেল্প মি। কি হয়েছে? কি আমার মনে হচ্ছে যে রিদি দিন দিন আমার কাছ থেকে পর হয়ে যাচ্ছে। আমি ওকে আর আগের মতো ভাবতে পারি না। আমার মনের মধ্যে একটা একটা সন্দেহ কাজ করে। অথচ জানেন ডক্টর, আমি ওকে অসম্ভব ভালোবাসি। ও আমাকে। তাহলে সমস্যাটা কোথায়? ছোটবেলা থেকে যে স্বপ্নটাও দেখতো, একজন পেইন্টারের সঙ্গে পরিচয় হবার পর থেকে সেই স্বপ্নটাও দেখে না। কিন্তু কেন ডক্টর? ডক্টর আপনি জানেন, আমি আমার ভেতর থেকে সব সন্দেহ দূর করে ফেলতে চাই। আমি ওকে আগের মতো ভালোবাসতে চাই। আসলে আপনি ওনাকে খুব বেশি ভালোবাসেন, সেই জন্য আপনার মনের মধ্যে এরকম হচ্ছে। এক কাজ করুন, আপনারা দুজনা কিছুদিন বাইরে থেকে ঘুরে আসুন, সব ঠিক হয়ে যাবে। রিয়াজ, রিয়াজ, আপনি আপনার স্কুল জীবনের কথা বলছিলেন। ও হ্যাঁ, বাবা মার যখন সেপারেশন হয় তখন আমি ক্লাস 2 এর ছাত্র। টিফিনে আমার বন্ধুদের বাবা মা এসে দাঁড়িয়ে থাকে, অথচ আমি ভীষণ একা। আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই। তখনকার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো না রিদি। কেমন যেন ছটফট করতে লাগলাম, দম বন্ধ হয়ে আসতে লাগলো। বাবা চিকিৎসা শুরু করলেন। তিনি বললেন এটা নাকি একটা রোগ। কি হয়েছে? অসময় শুয়েছ? কিছু না তো, চলো না কদিন ঢাকার বাইরে একটু ঘুরে আসি। সত্যি? চলো কালকে। না, কালকে না, 2 দিন পরে চলো। কেন? রিয়াজ আমাকে কথা দিয়েছে এই ছবিটা আঁকার পেছনে ওর যত কষ্ট আছে সব আমাকে কালকে বলবে। ও
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? না কিচ্ছু না, ভীষণ খিদে পেয়েছে, চলো খাবে চলো। তুমি কেন এসছো? তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। তোমাদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। প্রত্যেক মানুষকে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া উচিত। তোর দৃষ্টিতে আমরা দুজনে হিপোক্রেট, কিন্তু সেটা কতটুকু সত্য? কিন্তু আমি যে একাকী অনাদরে বেড়ে উঠেছি সেটা তো সত্য। হ্যাঁ, সেটা আমি অস্বীকার করছিলাম, কিন্তু ওই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। রিয়াজ, তুই তো জানিস তোর মা প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠেছিল। আমাদের পরিবারের মধ্যবিত্ত মানসিকতা সে কোনোদিনই মেনে নিতে পারেনি। আমি ভেবেছিলাম ধীরে ধীরে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু না, সব মানুষ সবকিছু পারে না। আমাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব থাকার কারণেই আমরা সহাবস্থান করতে পারিনি। সেটা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। মা বাবা ছাড়া সন্তানের যে কষ্ট, মা বাবার দ্বন্দ্বের মধ্যে বেড়ে ওঠা সন্তানের কষ্ট তার চেয়ে অনেক বেশি। এই কষ্ট থেকে তো আমরা তোকে মুক্তি দিয়েছি। আপন জনের প্রতি মানুষের যতই ক্ষোভ থাকুক না কেন, একসময় তার কথা সবচেয়ে বেশি করে মনে পড়ে, তার সঙ্গে পেতে ইচ্ছে করে। নিঃসঙ্গতার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ইচ্ছে করে ছুটে তার পাশে যেতে। আমার আপনার মায়ের এখনকার অনুভূতিটা অনেকটা এইরকম। তোকে আমার কাছে পেলে আবার নতুন করে চেষ্টা করার সাহসটা তোকে দেখাতে পারবো। তোকে আমার এইটুকু বলার ছিল, বাকিটুকু তোর নিজের ভেবে দেখবার বিষয়। আসি।
তুমি কি হয়েছে তোমার? দিদি, দিদি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, অসম্ভব ভালোবাসি। এরকম ভালো তোমাকে কেউ কখনো বাসতে পারবে না। দিদি, দিদি, তুমি কারো হতে পারো না, তুমি শুধু আমার। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে তোমার বলবে তো? কোন স্বপ্ন টপ্ন দেখেছো? হ্যাঁ, একটা ক্যানভাস, রং, আর একটা লোক তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। দিদি, বলো তুমি আর কারোর সঙ্গে যাবে না? কি পাগলের মতো কথা বলছো? শুয়ে পড়ো। বলেন কি? হ্যাঁ, স্বপ্নে দেখে ও কেমন করে যেন চিৎকার করে উঠলো। তাছাড়া কয়েকদিন ধরে ওর আচরণের মধ্যে কেমন যেন একটা অ্যাবনর্মালিটি ধরা পড়েছে। ও আসলে ডক্টর আমাকে আগে থেকেই প্রচন্ড ভালোবাসতো, তাই ওর এই অ্যাবনর্মালিটি আমি টের পাইনি। আসলে ওনার মধ্যে একটা ভয় কাজ করছে, হারাবার ভয়। আমার মনে হয় আপনার প্রতিদিন চারুকলায় যাওয়া আর রিয়াজের সাথে দীর্ঘক্ষণ সময় কাটানো এই ধারণাটা ওনার মনের মধ্যে জাগিয়ে তুলেছে। এটা হয়ে থাকে, এটা কিন্তু সন্দেহ থেকে নয়, এটা ভালোবাসা থেকে হয়। আমার মনে হয় আপনি ওকে নিয়ে যে রিয়াজের মুখোমুখি করেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে রিয়াজের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে নিশ্চয়ই ভয়টা কেটে যাবে। ডক্টরের সাথে আমার কথা হয়েছে। রিপন, আমার স্বপ্নের পেছনে যেমন একটা কষ্ট রয়েছে, তেমনি তোমার স্বপ্নের পেছনে রয়েছে একটা সন্দেহ। সন্দেহ একবার ঠকে গেলে সে দাগ মোছা খুব কষ্টকর। ডক্টর অবশ্য বলেছেন রিয়াজের সাথে তুমি মুখোমুখি কথা বললে হয়তো তোমার সন্দেহ চলে যেতে পারে, কিন্তু আমি সেটা চাই না। সাক্ষী প্রমাণ দিয়ে হয়তো আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া যায়, কিন্তু মনের কষ্ট কখনো দূর হয় না। আর আমি মানসিক দূরত্ব নিয়ে তোমার সাথে থাকতে চাই। দিদি, দিদি শোনো, যদি কখনো সন্দেহের দাগ মুছে যায় তখন নয় ভাবা যাবে। ডক্টর, ডক্টর প্লিজ ওকে বোঝেন, আমি ওকে সন্দেহ করিনি, আমার শুধু একটা ভয়। বাবা, আমি কিছুদিন তোমার কাছে থাকতে এসেছি, তাড়িয়ে দেবে না তো? রিয়াজ, আমার ছেলে। ইসলাম
চলে যাচ্ছ? হৃদি, ভালোবাসার মধ্যে সুখ আছে, আমরা সেই সুখগুলো নিবিড়ভাবে উপভোগ করতে চাই, কিন্তু সেই সুখের পাশাপাশি অসুখগুলোকে তো অস্বীকার করতে পারি না। অনেক ছোট ছোট ভয়, সন্দেহ, সংশয়, এসব নিয়ে তো আমাদের সংসার। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এতটুকু সন্দেহ করিনি। আমার শুধু সারাক্ষণ একটা ভয় কাজ করত, হারাবার ভয়। আমার ভালোবাসা আর এই সংশয়টুকুকে পাশাপাশি রাখলে ভালোবাসার পাল্লাটাই বেশি হবে। প্রীতি, স্বচ্ছ হৃদয়ে তো দাগ পড়ে, দূরে গিয়ে সে দাগ মোছানো সম্ভব নয়। দেখো কাকে নিয়ে এসেছি। ওই ছবিটা একবার পেছনের অসমাপ্ত গল্পটা শুনতে হবে না? আসুন।